মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। অন্ধকার যখন আকাশকে গ্রাস করে, তখন পৃথিবীর সব জানালা খুলে যায় এক রহস্যময় ভুবনের পানে। দশম পর্বের পর মা ও মেয়ের একাকী থাকার লড়াই যখন হয়ে ওঠে এক অতিপ্রাকৃত বিভীষিকা। প্রতিবেশী কেন বলেছিলেন ওই বাড়ি আমাদের জন্য নিরাপদ নয়? সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ভিডিওটি কি হাড়হিম করার মতো নয়? ভাড়া বাড়ির সেই হাড়হিম করা রাতে বারান্দার নেটে দেখা সেই বীভৎস হাত দুটো আজও আমার দু চোখের ঘুম কেড়ে নেয়। ভাড়া বাড়িটি দেখতে খুব সুন্দর হলেও আমরা কিন্তু জানতাম না অমাবস্যার দুদিন আগে থেকেই আমাদের উপর কেউ নজর রাখছিল এইভাবে। আমি সারা রাত আর চোখের পাতে এক করতে পারিনি। মনের ভেতর হাজারো বৈজ্ঞানিক যুক্তি আনার চেষ্টা করছিলাম। হয়তো ওটা কোনো প্রাণীর ছায়া, হয়তো দৃষ্টির ভ্রম, কিন্তু সেই অস্পষ্ট সতর্কতা, কিন্তু বাড়ির লণ্ডভণ্ড পরিবেশ বা পাখির খাঁচা থেকে প্রতিদিন একটা করে পাখির ভয়ানক মিসিং, এটা কাকতালীয় কিভাবে মেনে নেব? কুচকানো চামড়া, বীভৎস গড়ন, কালো কুচকুচে হাত দুটো। পাখির খাঁচায় পাখি নাই, তাহলে পাখিটা কি কোনো পার্থিব শিকারের হাতে পড়েছিল, নাকি এমন কোনো শক্তির কাছে যাকে চেনা আমাদের সাধারণ ইন্দ্রিয়ের পক্ষে অসম্ভব? আর আমি সেই হুড়কোটা ছুঁড়ে মেরেছিলাম ওই হাত দুটোকে লক্ষ্য করে, কিন্তু তার কোনো আওয়াজ ছিল না। এত জোরে, অত ভারী একটা হুড়কো ছুঁড়লাম। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা তো আগের এপিসোডগুলোতে জেনেই গেছেন যে বিশাল বড় বাড়িটি বারান্দাটাও ছিল বিশাল বড়। পরপর 4টে ঘর, রান্নাঘর, ওয়াশরুম, এবং তার সামনে বারান্দাটা ছিল বিশাল। বারান্দাটা পুরোটাই শক্ত গ্রিল আর তারের নেট দিয়ে ঘেরা ছিল, আর সেই গ্রিলটা বসানো ছিল 5 ইঞ্চি দেয়ালের উপর বাইরের দিক করে, একদম মেল করে বসানো। কারণ গ্রিলের বাইরের দিকে একটা পাখি বসার মতনও জায়গা ছিল না, যেখানে যে কেউ সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারে বা বসতে পারে। এবার আমি যদি যুক্তির তাগিদে ধরেই নিই যে কোনো প্রাণী ছিল, তাহলে সেই প্রাণীটি কিসের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল, যেখানে 1/2 ইঞ্চি দেয়ালও বাইরের দিকে বেরিয়েছিল না? আর বাড়িটিও ছিল পিলার দেওয়া বিশাল পুরনো দিনের দোতলা বাড়ি। আমাদের বারান্দাটার ঠিক বাইরে ছিল ঝোপঝাড়ে ভরা আর বড় বড় গাছ। আমি যখন ওই কালো কুচকুচে চামড়া জড়িয়ে যাওয়া হাতটার উপর লক্ষ্য করে হুড়কোটা ছুঁড়েছিলাম, তখন কিন্তু কিছুক্ষণের জন্য সেই জন্তুটাই হোক বা অশরীরী ছায়াটাই হোক অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু আমার যুক্তি হচ্ছে এটাই, যদি সে পালিয়ে যায় তাহলে ওই ঝোপঝাড়ের মধ্যে ঝপ করে পড়ে যাওয়ার শব্দ হবে, বা যদি গাছে লাফ দিয়ে চলে যায় তাহলে গাছগুলো অবশ্যই দুলবে, কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া আমার চোখে সেই সময় পড়েনি। সেখানেই আমার সন্দেহ, বড় গাছপালাতেও যদি লাফ দিয়ে যায় তাহলে অবশ্যই গাছপালার ডালপালাগুলো নড়ে উঠবে। কই, তেমন তো আমি কিছু চোখে দেখলাম না। তাহলে কি বুঝবো ওটাকে? এটা কি কোনো জন্তু, না কোনো অশরীরী ছায়া? হ্যাঁ, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এই কথাগুলোই ভাবছি, এবং এটাও ভাবছি যে সেই জন্তুটা, বা যদি সেটা অশরীরী হয়, তাহলে সেটা গেল কোথায়? এমন সময় হঠাৎ করে দেখলাম পাখির খাঁচার সামনে সেই নেটটাতে আবার সেই হাত দুটো হুট করে এসে নেটটাকে সজোরে চেপে ধরল। আমি হাত দুটো দেখেছি বন্ধু, খুব ভালো করে দেখেছি। একদম সরু লিকলিকে লম্বা হাত, কিন্তু হাতের পাঞ্জাটা ছিল সেই তুলনায় অনেক বড়। হাতের আঙুলে কোনো নখ ছিল না, আর চামড়াতে কোনো লোমও ছিল না, আর না ছিল কোনো শরীর,
না কোনো জ্বলন্ত চোখ, শুধু নিস্তব্ধে এগিয়ে আসা দুটো হাত। সব ভয়ের গল্প কাল্পনিক হয় না, কিছু ভয় আমাদের দরজার কড়া নাড়ে বাস্তবের বেশি, যা যুক্তি আর বিজ্ঞানের সীমানাকে চ্যালেঞ্জ করে। এটি একটি সাধারণ হাত দেখার গল্প নয়, এটি এমন এক হাতের গল্প যা গ্রিলের ওপার থেকে কোনো এক অজানা জগতের বার্তা নিয়ে এসেছিল। যেহেতু বারান্দার লাইটগুলো সব অন করা ছিল, সেই কারণে আমি হাত দুটো পরিষ্কার দেখেছিলাম। এত চওড়া একটা পাঞ্জা বিশিষ্ট হাত, সে কিভাবে তালাবন্ধ গ্রিল বা ডবল নেটের তার টপকিয়ে পাখি নিয়ে যেত আমার তো জানা নাই। আমি সেই দিন প্রতিবেশীর বাড়ির থেকে পাখির খাঁচাটা আনার সময় ওনার ফোন নাম্বারটা নিয়ে এসেছিলাম, যদি কখনো কাজে লাগে। কিন্তু সেই রাতে আমাদের এই জীবনযুদ্ধের টানা পড়ে মেয়েকে নিয়ে একা আমি কিভাবে অতিক্রান্ত করেছিলাম, সেটা কাউকেই বোঝাতে গেলেও পরিপূর্ণভাবে বোঝাতে পারি না। আমার কান্না ছিল সেই দিন, তাই হয়তো আমরা প্রাণে বেঁচে ফিরে এসেছিলাম। এবার একটু ভাবুন, সেই অস্তিত্বটির শরীরে লোম ছিল না এবং কোনো জন্তুর আভাসও ছিল না। প্যারানর্মাল গবেষকদের মতে এগুলিকে বলা হয় শ্যাডো এন্টিটি। কিন্তু প্রশ্ন হলো, যদি সেটি কেবল হ্যালুসিনেশন হতো, তবে কেন বারবার সেই একই দৃশ্য আমি দেখলাম? আমার জানা নেই, আপনাদের কি জানা আছে? তার মধ্যে অমন একটা হাত বারবার বারবার ফিরে আসছে পাখির খাঁচার দিকে। আমি তখন আমার হাতে থাকা টর্চটাও দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে আবারও ছুঁড়ে মারলাম, কিন্তু এইবার হাত দুটো কোথায় মিলিয়ে গেল আর কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু মনে প্রচুর ভয় হচ্ছিল, যদি ওই হাতটা আবার অন্যভাবে অন্য কোনো স্থান দিয়ে ফিরে এসে আমাদের আক্রমণ করে, তাহলে কোথায় যাব, কার কাছে হেল্প চাইব? আমার কথা নাইবা ভাবলাম, কিন্তু মেয়ে, তাকে আমি কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যাব? একবার ভাবলাম তালাবন্ধ করে রাস্তায় বেরিয়ে যায় ও প্রতিবেশীদের সাহায্য নিই, কিন্তু পরে ভাবলাম এত রাতে দুটো মেয়ে রাস্তায় বেরোলে আরও বড় বিপদ যদি এসে যায়, তাহলে কি হবে? হঠাৎ আমার মনে পড়ল, আরে আমার কাছে তো প্রতিবেশীর ফোন নাম্বারটা আছে। আমি কোনো কথা চিন্তা না করেই সেই নাম্বারে ফোন করলাম, কিন্তু 10 বার 12 বার ফোন করার পরও সেই দিন কোনো উত্তর পাইনি। এদিকে আবারও শুরু হলো সেই একসঙ্গে কেঁদে ওঠা হাজার কুকুরের চিৎকার। ছোটবেলায় শুনেছিলাম, যদি কোনো অপদেবতা আবির্ভাব হয়, তখন কুকুরই নাকি একমাত্র তার অস্তিত্বে উপলব্ধি করতে পারে। আপনাদের কি এমন কোনো জানা আছে এই ব্যাপারে? সেই কুকুরের কান্না কিছুতেই কমছে না। তখন আমার মনে পড়ে যায় সেই ছোট্টবেলায় শোনা কথাগুলো। হয়তো লাগছিল, কিন্তু সেই সময় আমি ভয় পেলে কিভাবে মেয়েকে সাহস দেব? মনে মনে হচ্ছে, এত কুকুর কাঁদছে, তাহলে তার অস্তিত্ব কি আশেপাশেই আছে? এই ভাবা মাত্রই আমি মেয়েকে নিয়ে দৌড় দিলাম বেডরুমের দিকে। এমন সময় ওয়াশরুমের ভিতর থেকে বালতিটা সজোরে আওয়াজ করে নিচে পড়ে, আর সেই সঙ্গে শুরু হলো বিভিন্ন টাইপের সব কুৎসিত পড়ে যাওয়া আওয়াজ। সেদিন কিন্তু আমি আর সাহস করে এগিয়ে যেতে পারিনি দেখার জন্য যে ওয়াশরুমের ভিতর কি হচ্ছে। আমি সোজা ঘরে দৌড়ে চলে আসি, দরজাটা বন্ধ করে দিই। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি সর্বপ্রথম আগে ওয়াশরুমে যাই। ওয়াশরুমের দরজাটা খুলে আমি দেখি এমন কোনো জিনিস নেই যা ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে নেই। কেউ যেন সারা রাত ধরে তাণ্ডব নৃত্য চালিয়েছে সেখানে। প্রত্যেকটা জিনিস ছড়িয়ে ছিটিয়ে অগোছালোভাবে পড়ে আছে, আর তার মধ্যে পড়ে আছে একটি পাখির চেবানো একটি মাথা। এবার আপনারাই বলুন, এটা কি কোনো জন্তু নাকি অশরীরী কোনো ছায়া? যদি জন্তু হয়, তাহলে সেদিন মাথাটা নিয়ে গেছিল, বডিটা পড়েছিল।
আজ বডিটা নিয়ে গেছে, মাথাটা কেন পড়ে থাকবে? সে যদি সেটাকে খেতেই চায় তাহলে তো সে পুরোটাই খাবে। তাহলে এরকম রহস্যজনক দৃশ্য কেন? আজ যেমন মাথা কেন পড়ে থাকবে? অবশেষে একটা কথাই বলবো, জীবনের মানে খোঁজার চেয়ে জীবনকে অনুভব করা বেশি জরুরি। আমার এই লেখাগুলো হয়তো কেবল কিছু শব্দ মাত্র, কিন্তু আপনাদের ভাবনায় যদি এটি সামান্যতম দোলা দেয়, তবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক। অমাবস্যা রাত্রি আসার আগেই যদি আমাদের সঙ্গে এই রকম দানবীয় তাণ্ডব লীলা চলে, তাহলে তার ঠিক 3 দিন পর ছিল কালী পুজো। তাহলে সেই দিন সেই রাতে আমাদের সঙ্গে কি হতে পারে একটু অনুমান করুন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। আসছি পরের এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। টাটা।